আসসালামু আলাইকুম, আমি ফাতিমা মুস্তফা, জুনিয়র ইনস্ট্রাক্টর ইউআইএসটি। আজকে আমার টপিক হচ্ছে পরিবাহীর আকার ও কারেন্ট বহন ক্ষমতা। পরিবাহী বলতে আমরা কি বুঝি? পরিবাহী হচ্ছে এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে কারেন্ট খুব সহজে পরিবহন হতে পারে। আমরা সাধারণত পরিবাহী হিসাবে ইউজ করে থাকি সেই সমস্ত ধাতব পদার্থ যার ভিতরে রোধ খুব কম এবং কারেন্ট অনেক বেশি দ্রুত প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে কপার বা তামা একটি খুব ভালো মাধ্যম, কিন্তু কপার যেহেতু বেশি এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে আমরা কপারের সাথে অ্যালুমিনিয়ামও সংযুক্ত করে থাকি। তাহলে আজকে আমরা দেখব যে কীভাবে তারের সাইজ নির্বাচন করা যায়। 1 নম্বর প্রশ্নে তোমরা এটি পাবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে দেখি যে তারের সাইজ নির্বাচনের ধাপসমূহ কী কী। 1 নম্বর হচ্ছে সার্কিটের কারেন্ট হিসাবকরণ। অবশ্যই আগে আমাদেরকে একটা তারের সাইজ নির্বাচন করতে গেলে সার্কিটের কারেন্ট কী পরিমাণ সেটা দেখতে হবে। সার্কিটের কারেন্টের উপর নির্ভর করেই তারের সাইজটা নির্ধারণ করা হয়। অনুমোদিত ন্যূনতম ভোল্টেজ ঘাটতি হিসেবকরণ। কী পরিমাণ তারের ভিতরে আমার কতটুকু দৈর্ঘ্যের মধ্যে আমার কী পরিমাণ কারেন্ট ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজটা সাধারণত ড্রপ হয় রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। যেহেতু আমার ওই তারের বা ওই পরিবাহীর যদি রেজিস্ট্যান্স খুব বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী পরিমাণ রেজিস্ট্যান্সের জন্য আমার কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই পরিবাহীটা আমি ব্যবহার করতে পারবো কি না আমার উল্লেখযোগ্য লোডের জন্য, সেটা দেখতে হবে। গ হচ্ছে সার্কিটের ব্যবহৃত তারের দৈর্ঘ্য নিরূপণ। আমার কত মিটার লাগবে বা কত দৈর্ঘ্যের আমার তারটা লাগবে, সেই হিসাবের সাথে আমাকে দেখতে হবে অ্যাম্পিয়ার মিটার নিরূপণ। কী পরিমাণ কারেন্ট ওর ভিতর থেকে প্রবাহিত হতে পারে, প্রতি ভোল্টেজ পতটে অ্যাম্পিয়ার মিটার নির্ণয়, যে প্রতিটা ভোল্টেজ ড্রপ হওয়ার পরে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। 2 নম্বর তারের সাইজ নির্বাচনের দূরত্ব বিবেচনার কারণ কি। তারের স্পেসিফিকেশনে প্রতি ভোল্ট পতনে অ্যাম্পিয়ার মিটার উল্লেখ থাকে, কাজেই দূরত্ব বিবেচনার পূর্বক কাঙ্ক্ষিত তারের মোট কারেন্ট বহন ক্ষমতা বের করে স্থাপনার ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। অর্থাৎ প্রতি ভোল্ট পতনে আমরা জানি যে একটা তারের দৈর্ঘ্য যত বেশি হবে তার ভিতরে রেজিস্ট্যান্সও তত বেশি কাজ করবে, আর যত বেশি রেজিস্ট্যান্স থাকবে তত বেশি ভোল্টেজ ড্রপ হবে। তো যেহেতু বেশি পরিমাণে ভোল্টেজ, যদি আমার তারের দৈর্ঘ্যটা বেশি হয় তাহলে বেশি পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে। সেই ক্ষেত্রে আমার সেন্ডিং এন্ড, মানে আমি যেই এন্ডের কথা চিন্তা করতেছি যে আমার লোডে অ্যাটলিস্ট 10 এম্পিয়ার কারেন্ট লাগবে, সেই এন্ডে কি আমার শেষ পর্যন্ত 10 এম্পিয়ার কারেন্ট পৌঁছাচ্ছে, নাকি তার বেশি যাচ্ছে, নাকি তার কম যাচ্ছে, সেই জন্য আমাদের তারের দৈর্ঘ্যটা হিসাব করতে হবে এবং তার সাথে তারের দৈর্ঘ্যের সাথে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাও দেখতে হবে। তারপর আমরা দেখব একটি 3 ফেজ 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইন্ডাকশন মোটরের সাব সার্কিট সংখ্যা লেখো। সাব সার্কিট সংখ্যাটা কি? যে সাব সার্কিট সংখ্যা বলতে আমরা বুঝি যে আমাদের যে সুইচ বোর্ডগুলো আছে, সাধারণত সংক্ষেপে এটাকে একটা কাইন্ড অফ সাব সার্কিট। তাহলে এখানে কি 20 কিলোওয়াট লোডে সাব সার্কিট সংখ্যা সমান সমান 20 × 1000, যেহেতু কিলোওয়াট ওটাকে আমি ওয়াটে কনভার্ট করতেছি, ডিভাইডেড বাই 3000। এক একটা সাব সার্কিটে আমরা ধরে নিই কত, 3000 ওয়াট করে থাকতে পারে। তাহলে আমার মোট 6.66 অর্থাৎ 60টি সাব সার্কিট লাগবে। তাহলে সাব সার্কিটে বলতে একটা সুইচ বোর্ড, অনেক বড় সুইচ বোর্ডও তোমরা দেখেছো যে অনেক বড় বড় সুইচ বোর্ড থাকে, সেই সমস্ত সুইচ বোর্ডের ক্ষেত্রে সেগুলো এক একটা সাব সার্কিট হিসেবে কাজ করে এবং এগুলোতে মিনিমাম 3000 ওয়াট করে দেওয়া যায়। তাহলে যেহেতু 3000 ওয়াট করে প্রতিটা সাব সার্কিটে দেওয়া যায়, তাহলে 3000 দিয়ে আমি ভাগ করলে আমি কি পাবো, যে আমার কত টোটাল এই লোডের জন্য কতগুলো সাব সার্কিট লাগবে। কিভাবে সাব সার্কিটের সংখ্যা হিসেব করা হয়, তাহলে দেখি কিভাবে এটা করা হচ্ছে। প্রতি 5 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য বা তার অংশ বিশেষ পরিমাণ কারেন্টের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। প্রতি 5 অ্যাম্প কারেন্টের জন্য কি বলা হয়েছে, প্রতি 5 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য বা তার অংশবিশেষ পরিমাণ কারেন্টের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়।
সাব সার্কিটের সংখ্যা সমান সমান সার্কিটের মোট কারেন্ট ডিভাইডেড বাই 5। যেহেতু 5 অ্যাম্পিয়ার কারেন্ট, সেই জন্য মোট কারেন্টকে আমি 5 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করলাম। তাছাড়া বাড়ির লাইটিং লোডের মোট পাওয়ারকে 800 দ্বারা ভাগ করে সাব সার্কিটের সংখ্যা হিসাব করা হয়। অর্থাৎ আমাদের বাড়িতে যেই সমস্ত লাইটিং লোড থাকে, সেই জন্য আমাদের যে সুইচ বোর্ডগুলো থাকে, সেই সুইচ বোর্ডগুলোতে 800 ওয়াট করে আমরা ধরতে পারি যে আমার একটা সুইচ বোর্ডে ম্যাক্সিমাম 800 ওয়াট পাওয়ার দিতে পারবো, 800 অ্যাম্পিয়ার কারেন্ট আমি দিতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে 800 ওয়াট কারেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কতগুলো সাব সার্কিট লাগবে। যদি আমার 1000 হয় বাড়ির পাওয়ারের সংখ্যা, আমার 1000 ওয়াট লাগে, সেক্ষেত্রে আমি একটা সাব সার্কিট 800 ওয়াটের এবং আরেকটা আমাকে দিতে হবে যেটা 200 ওয়াট হবে। তাহলে এখানে কি হচ্ছে, সার্কিটের মোট কারেন্ট ডিভাইডেড বাই 5, তাছাড়া বাড়ির লাইটিং লোডের মোট পাওয়ারকে 800 দ্বারা ভাগ করে সাব সার্কিটের সংখ্যা হিসাব নির্ণয় করা হয়। তাহলে সাব সার্কিটের সূত্রটা কি, সার্কিটের মোট পাওয়ার ডিভাইডেড বাই 800। এখন 5 নম্বর কোশ্চেনটা দেখবো, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে কি বলছে, লাইটিং সার্কিটে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয়। এটা আমরা আগেই দেখেছি যে প্রতি 800 ওয়াট বা 5 অ্যাম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। অর্থাৎ একটা সাব সার্কিটে কারেন্ট যেতে পারবে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার এবং সেখানে ওয়াটেজ হবে 800 ওয়াট। তারপরে আমরা দেখতে পারি 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর প্রশ্নটা দেখি, কেবল বা পরিবাহী সাইজ নির্ণয়ের জন্য কি কি বিষয় বিবেচনা করা হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা বারবার দেখছি যে অনেকবার করে আসছে। পরিবাহী সাইজ নির্ণয়ের জন্য 3টি বিষয় বিবেচনা করা হয়। কারেন্ট বহন ক্ষমতা, যে পরিবাহী কি পরিমাণ কারেন্ট বহন করতে পারবে। 2 নম্বর ভোল্টেজ ড্রপ। 3 নম্বর হচ্ছে অনুমোদিত ন্যূনতম সাইজ। তারপরে 10 নম্বরে দেখি কি আছে, 3000 ওয়াট লাইটিং লোডের সাব সার্কিট সংখ্যা কত হবে। তাহলে আমরা জানি লাইটিং লোডের সাব সার্কিট হয় 800 ওয়াটের করে। যেহেতু 3000 ওয়াট, তাহলে 3000কে আমি 800 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব, যেহেতু 3.75 ভগ্নাংশ আকারে কখনো সাব সার্কিট স্থাপন করা যাবে না, সুতরাং আমাকে এখানে 4টা সাব সার্কিট স্থাপন করতে হবে। 11 নম্বর প্রশ্নে কি দেখতে পাচ্ছি, হাউস ওয়ারিং এবং মোটর ওয়ারিংয়ের সর্বনিম্ন কেবল সাইজ কত। আচ্ছা, এখানে দেখো হাউস ওয়ারিংয়ের জন্য সর্বনিম্ন কেবল সাইজ হচ্ছে 3/0.29। এখানে 3টা কি বোঝায়, 3টা বোঝায় যে একটা তারের ভিতরে স্ট্রেন থাকে। কতগুলি স্ট্রেন আছে, একটা তারের ভিতরে 1 কোরের একটা তারের ভিতরে 3টা স্ট্রেন আছে এবং প্রত্যেকটা স্ট্রেনের ব্যাস হচ্ছে 0.29 ইঞ্চি। যার কারণে 3কে 0.29 দ্বারা ভাগ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সর্বনিম্ন কেবল সাইজটা কত ইঞ্চি। এই 0.29 ইঞ্চিকে যদি আমি মিলিমিটারে নিই, তাহলে আমি পাচ্ছি কত, 0.736 মিলিমিটার। তাহলে 3কে আমি যদি 0.736 মিলিমিটার দ্বারা ভাগ করি, তাহলে আমি পেয়ে যাব কত মিলিমিটারের কেবলের সাইজটা হতে হবে। কিসের জন্য, একটা হাউস ওয়ারিংয়ের জন্য। আবার যখন আমি দেখতেছি একটা মোটর ওয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 7/0.029। এখানে 7টা কি, 7টা হচ্ছে যে একটা তারের ভিতরে 7টা স্ট্রেন আছে এবং এই 7টা স্ট্রেনের প্রত্যেকটা স্ট্রেনের ব্যাস হচ্ছে 0.029 ইঞ্চি করে। তাহলে এই 7কে আমি 0.029 দ্বারা ভাগ করে যে ইঞ্চিটা পাবো, সেটা হচ্ছে মোটরের জন্য কেবলের সাইজ। আচ্ছা, এই পেজে আমরা দেখতে পাচ্ছি তোমাদের 15 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আসো তাহলে দেখি এখানে কি বলা আছে। সুইচ কোনো নিউট্রাল সংযোগ করা হয় না। সুইচ কেন নিউট্রালে সংযোগ করা হয় না, কেন নিউট্রালে সংযোগ করা হচ্ছে না সুইচ, সেটা আমরা দেখে নিই। সার্কিটে ফিউজ এবং সুইচ ফেজ লাইনে সংযোগ করা হয় কারণ ফেজে কারেন্ট বিদ্যমান, কিন্তু নিউট্রালে কারেন্ট বিদ্যমান না থাকার কারণে সুইচ এবং সার্কিট ব্রেকার ফিউজ নিউট্রালে লাগানো হয় না। আচ্ছা, এটাকে আমরা বলে থাকি, নিউট্রালটা বেসিক্যালি ইউজ করা হয় যে কিছু সংখ্যক কারেন্ট
বেশি কারেন্ট, কিছু সংখ্যক কারেন্ট যদি অতিরিক্ত হয় এসে যায় সোর্স থেকে, তাহলে সেটা নিউট্রাল থেকে কি হয়, পাস হয়ে আবার সোর্সে চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নিউট্রালের কারেন্টটা খুব অল্প পরিমাণে কারেন্ট হয়ে থাকে সাধারণভাবে। তো সেই অল্প পরিমাণে কারেন্টের জন্য আমরা কোনো ধরনের ফিউজ বা সার্কিট ব্রেকার ইউজ করি না। ফিউজ এবং সার্কিট ব্রেকার হচ্ছে প্রোটেকশন ডিভাইস। এটি ব্যবহার করা হয় ফেজে, কারণ ফেজে কারেন্ট বেশি প্রবাহিত হয়। সেক্ষেত্রে ফেজকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কি করি, ফিউজ বা সার্কিট ব্রেকার ইউজ করে থাকি। 16 নম্বর প্রশ্নটা দেখি, লাইটিং লোডে ভোল্টেজ ড্রপ শতকরা কত হওয়া উচিত? লাইটিং লোডে ভোল্টেজ ড্রপ শতকরা কত হওয়া উচিত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লাইটিং লোডে ভোল্টেজ ড্রপ সাপ্লাই ভোল্টেজের 2% হওয়া উচিত। অর্থাৎ যদি আমার সাপ্লাই ভোল্টেজটা হয় 100 ভোল্ট, তাহলে ম্যাক্সিমাম লাইটিং লোডে আমার ভোল্টেজ ড্রপ খাবে কত, 2%। এর থেকে বেশি ভোল্টেজ ড্রপ খাওয়া যাবে না। তারপরে আমরা দেখি যে 20 নম্বর প্রশ্নটা, বৈদ্যুতিক তার উৎপাদনকারী 4টি প্রতিষ্ঠানের নাম। বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন উৎপাদনকারী 4টা প্রতিষ্ঠানের নাম: বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 1, পলি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এরা কি করে, ট্রান্সমিশন লাইন যেগুলো আমরা দেখে থাকি যে রাস্তার উপরে বড় বড় ট্রান্সমিশন লাইনগুলো যে থাকে, এই ট্রান্সমিশন লাইনগুলো ওরা বানায়। এবং তার সাথে সাথে বাসা বাড়িতে যে চিকন চিকন কেবলগুলো আমরা ইউজ করি হাউস ওয়ারিংয়ের জন্য, সেগুলো তারা প্রডিউস করে থাকে। এরপর আমরা দেখতে পারি 23 নম্বর প্রশ্নটা কি আছে এখানে, একটি লাইটিং সাব সার্কিট অনুমোদিত ওয়াটেজ ও পয়েন্টের সংখ্যা কত? সাব সার্কিট অনুমোদিত ওয়াটেজ ও পয়েন্ট, তাহলে কি একটি লাইটিং সাব সার্কিট অনুমোদিত ওয়াটেজ কত? আমরা পূর্বেই জেনেছি 800 ওয়াট। যেহেতু লাইটিং, মনে রাখবা যখন লাইটিং সাব সার্কিট বলবে তখন তার ওয়াটেজ কত, 800 ওয়াট। এবং পয়েন্টের সংখ্যা সর্বোচ্চ হতে পারে কত, 10। তার মানে এক একটা পয়েন্টে আমার কত ওয়াট করে পাবে, 80 ওয়াট করে পাবে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে 80 ওয়াট করে পাবে, তার মানে আমি প্রতিটা পয়েন্ট থেকে লোড কানেক্ট করতে পারবো 80 ওয়াটের। তারপরে 24 নম্বর প্রশ্নটা দেখি, একটি লাইটিং সাব সার্কিট সর্বোচ্চ কত ওয়াট লোড দেওয়া যায়? এটা আমরা পূর্বেই জেনেছি 800 ওয়াট। এখন দেখো 26 নম্বর প্রশ্নটা, যদিও বা এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে এটা তোমাদের জানার জন্য আমি বলছি কিভাবে লোড কারেন্ট হিসাব করা যায়। লোডকে ভোল্টেজ দ্বারা ভাগ করে লোড কারেন্ট হিসাব করা যায়। অবশ্যই আমরা জানি যে পি ইকুয়ালস টু কি, ভিআই কস থিটা, তাই না? তাহলে পিটা হচ্ছে রিয়েল পাওয়ার, ভিআই কস থিটা। তাহলে এখান থেকে আমি যদি কারেন্ট আই এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমার ওয়াটকে আমি ভি কস থিটা দ্বারা ভাগ করব। ভি কস থিটা দ্বারা ভাগ করলে আমি কি পাবো, সিঙ্গেল ফেজের জন্য এখানে ভি লোড কারেন্ট, পি হচ্ছে পাওয়ার, ভি হচ্ছে সরবরাহ, কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পেজে তোমাদের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট, 31 নম্বর, লাইটিং সাব সার্কিটের সংখ্যা কী কী বিষয়ের উপর নির্ভর করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লাইটিং সাব সার্কিটে 800 ওয়াট বা তার অংশ বিশেষের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। তাছাড়া সর্বোচ্চ 10টি পয়েন্টের জন্য একটি সাব সার্কিট বা 5 অ্যাম্পিয়ার পয়েন্টের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। আচ্ছা, এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই কী কী আছে। প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তারের সাইজ নির্বাচনের ধাপসমূহ পর্যায়ক্রমে লেখো। কয়টা ধাপ আছে? 5টা। প্রথম ধাপ কি? সার্কিটের কারেন্ট হিসাব করতে হবে। 2, অনুমোদিত ন্যূনতম ভোল্টেজ ঘাটতি হিসাবকরণ, যে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ড পর্যন্ত আসতে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। সার্কিটে ব্যবহৃত তারের দৈর্ঘ্য নিরূপণ, কত দৈর্ঘ্যের আমার তার লাগবে। অ্যাম্পিয়ার মিটার নিরূপণ, যে কী পরিমাণ কারেন্ট প্রবাহ হতে পারবে প্রতি ভোল্টেজ পতনে, অর্থাৎ 1 ভোল্ট ড্রপের পরে আমার কী পরিমাণ অ্যাম্পিয়ার মিটার থাকতেছে সেটা নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্নটা কি, কিভাবে তারের সাইজ নির্ণয় করা হয়? এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, তবে এটা আমাদের জানার জন্য জানা।
তারের সাইজ নির্ণয়, মেইন সার্কিট, সাব মেইন সার্কিট ও ফাইনাল সাব সার্কিটের লোড হিসাব করে ওই সকল সেকশনে প্রভাবিত কারেন্টের উপর ভিত্তি করে তারের সাইজ নির্ণয় করা হয়। অর্থাৎ মেইন সার্কিটের জন্য একটা, সাব সার্কিটের জন্য একটা, ফাইনাল সাব সার্কিটের জন্য আরেকটা তার হবে, অবশ্যই আমরা বুঝতে পারতেছি। তো হচ্ছে এক একটা সার্কিটের জন্য এক এক ধরনের তারের সাইজ হবে, যেহেতু এক একটা সার্কিটের লোড এক এক ধরনের হয়ে থাকে। এখন দেখা যাক যে কারেন্ট সমান সমান কি, লোড ডিভাইডেড বাই সরবরাহকৃত ভোল্টেজ। যদি আমরা বাসা বাড়ির জন্য চিন্তা করি তাহলে সেখানে 220 ভোল্ট হবে। আর লোড অর্থাৎ পাওয়ারকে আমি যদি ভোল্টেজ দ্বারা ভাগ করি আমরা কি পাবো, কারেন্ট পাবো। কারেন্ট নির্ণয়ের পর কারেন্ট প্রবাহ ও তারের আকার সারণী হতে তারের সাইজ নির্বাচন করা হয়। ঠিক আছে, তোমাদের বইতে তোমরা দেখতে পাবে যে একটা টেবিল করে তারের আকার অনুসারে তারের সারণীটা দেওয়া আছে। মনে করি একটি মোট লোড 6450 ওয়াট, সরবরাহ ভোল্টেজ 230 ভোল্ট। তাহলে মেইন সার্কিটের প্রবাহিত কারেন্ট কত, 4650 ডিভাইডেড বাই 230, 28 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে তারের সাইজ নির্ণয়ের ছকে দেওয়া আছে 28 অ্যাম্পিয়ারের পরে 36 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রেডেড তার আছে। তাই এক্ষেত্রে 36 অ্যাম্পিয়ার, যেহেতু 28.04 মানে কিছু সংখ্যক বেশি কারেন্ট, এটাকে আমরা সেফটি পারপাসের জন্য 1.2% বেশি ধরে নেব। তাহলে সেই সারণীতে দেখা যাচ্ছে যেহেতু 28 অ্যাম্পিয়ারের পরে আছে 36 অ্যাম্পিয়ার কারেন্ট, তাই সেক্ষেত্রে কী করব, 36 অ্যাম্পিয়ার গ্রেডের কারেন্টটা ক্যাবেলটাকে আমরা সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে গ্রেডের সাইজ কত, 2 × 7 ডিভাইডেড বাই 1.12 মিলিমিটার পিভিসি কেবল ব্যবহার করা হবে। তাহলে এখানে টুটা কি, টুটা হচ্ছে দুইটা কোর, অর্থাৎ যে তারটা আমরা ইউজ করব সেই তারের ভিতরে কোর থাকবে দুইটি, এবং এখানে প্রত্যেকটা করে স্ট্রেন থাকবে 7টা, এবং এক একটা স্ট্রেনের ব্যাস থাকবে 1.12 মিলিমিটার করে। এখন দেখা যাক তোমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, সাব সার্কিটের সংখ্যা কিভাবে হিসাব করা হয়। বাড়ি ঘরের পয়েন্ট এবং ওই পয়েন্টের ওয়াটেজ দ্বারা গুণ করে পাওয়ার হিসাব করা হয়। ঠিক আছে, আমার বাসা বাড়িতে কয়টা পয়েন্ট লাগবে এবং প্রত্যেকটা পয়েন্টের হিসাব কী পরিমাণ ওয়াটেজ লাগবে সেটা হিসাব করে আমরা কি করা হয়, পাওয়ার হিসাব করা হয়। হিসাবকৃত মোট পাওয়ারকে সরবরাহ ভোল্টেজ দ্বারা ভাগ করে সার্কিটের কারেন্ট নির্ণয় করা হয়। তাহলে প্রতি 5 অ্যাম্পিয়ার বা তার অংশবিশেষের জন্য এটি সাব সার্কিট বিবেচনা করা হয়। সাব সার্কিটের সংখ্যা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট ডিভাইডেড বাই 5। তাছাড়া বাড়ির লাইটিং লোডের মোট পাওয়ারকে 800 দ্বারা ভাগ করে সাব সার্কিট সংখ্যা নির্ণয় করা যায়। সাব সার্কিট সংখ্যা ইকুয়ালস টু সার্কিটের মোট পাওয়ার ডিভাইডেড বাই 800। অর্থাৎ তোমার যদি বাসায়, আমি পূর্বেও বলেছি, সাপোজ ধরো তোমার বাসায় যদি টোটাল পয়েন্ট হিসাব করার পর দেখলা যে 1600 ওয়াট লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রে 1600 ওয়াটের জন্য তুমি 800 দিয়ে ভাগ করবা, রেজাল্ট আসবে 2, অর্থাৎ তোমার বাসায় 2টা করে সাব সার্কিট লাগবে। 4 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা সবাই খুব ভালো করে পড়বে। তাহলে এটা কি আছে, পরিবাহী সাইজ নির্ণয়ের জন্য কি কি বিষয় বিবেচনা করা হয় তাদের সংক্ষেপ বর্ণনা। তাহলে প্রথমে কারেন্ট বহন ক্ষমতা, 2 ভোল্টেজ ঘাটতি, ন্যূনতম অনুমোদিত তার পরিবাহীর আকার। ঠিক আছে, তাহলে কি কারেন্ট বহন ক্ষমতাটা কি, বৈদ্যুতিক বর্তনীতে লোড যত বেশি হয় বর্তনীতে সাব সার্কিটের সংখ্যা তত বেশি হয়। বৈদ্যুতিক বর্তনীতে লোড বৃদ্ধি পেলে কারেন্ট প্রবাহ বৃদ্ধি, আবার লোড যত কম হবে কারেন্ট প্রবাহ তত কম হয়। কাজে কারেন্ট প্রবাহর পরিমাণ অনুযায়ী বৈদ্যুতিক বর্তনীতে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা প্রয়োজন হয়। যে অংশ বেশি কারেন্ট প্রবাহিত হয় সে অংশে পরিবাহীর সাইজ বেশি হয়, এবং যে অংশে কম কারেন্ট প্রবাহিত হয় সে অংশে পরিবাহীর সাইজ কম হয়। সার্কিটের প্রতি অংশে পরিবাহীর সাইজ ওই অংশের কারেন্ট প্রবাহের সাথে সমানুপাতিক। এটা আমরা পূর্বেই জানি যে যেই লোডে যদি বেশি কারেন্ট লাগে তাহলে সেই লোডে তারের সাইজটা বেশি বড় হতে হবে। আমি যদি একটা চিকন তার দিয়ে একটা মোটর চালাতে চাই তাহলে কিন্তু তারটা পুড়ে যাবে। মোটর যে পরিমাণ লোড বা যে পরিমাণ কারেন্টে কাজ করে সেই পরিমাণ কারেন্ট যখন ওই তারের ভিতর দিয়ে প্রবাহ হতে যাবে, চিকন তার হওয়ার জন্য সেই তারটা কী করবে, অতিরিক্ত কারেন্টের কারণে পুড়ে যাবে। সুতরাং কিন্তু ওই চিকন তারটা দিয়ে কিন্তু দেখা যাবে যে তোমার মোবাইল চার্জিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার লোড আগে হিসাব করতে হবে, আমি কোন ডিভাইসটাকে চালাবো, সেই ডিভাইস কি পরিমাণ কারেন্ট দ্বারা
চলবে এবং সেই কারেন্টটার জন্য আমাকে পরিবাহীর সাইজ ক্যালকুলেশন করতে হবে। ভোল্টেজ ঘাটতি। পরিবাহীর ভিতর দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রভাবিত হলে ওই পরিবাহীর রোধের কারণে ভোল্টেজ ঘাটতি হয়। আমরা জানি V = IR দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ ঘাটতি হলে লোডের প্রয়োজনের তুলনায় কম ভোল্টেজ সরবরাহ হয়, ফলে লোডের কর্মদক্ষতা হ্রাস পায়। তাই ভোল্টেজ ঘাটতি যত কম হয় ততই ভালো। ওহমের সূত্রের সাহায্যে ভোল্টেজ ঘাটতি নির্ণয় করা যায়। ভোল্টেজ ঘাটতি কমানোর জন্য রেজিস্ট্যান্স কমানোর জন্য পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হওয়া আবশ্যক। সাধারণত লাইটিং লোডের জন্য সরবরাহ ভোল্টেজের 2%, মোট সার্কিটের 2 থেকে 3% এবং পাওয়ার লোডের জন্য সরবরাহকৃত ভোল্টেজের 5% পর্যন্ত ভোল্টেজ ঘাটতি হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ আমরা জানি যে একটা তার যত বেশি লম্বা হবে তার ভিতরে রোধ তত বেশি থাকবে এবং কি হবে, ভোল্টেজ ড্রপ তত বেশি হবে। এখন আমার সেন্ডিং এন্ডে মানে আমার রিসিভিং এন্ডে যেখানে আমি লোডটা কানেকশন দিচ্ছি সেই এন্ডে আমার যদি 220 ভোল্ট দরকার হয় আর আমি সেন্ডিং এন্ডেই 220 ভোল্ট রেখে আমি কারেন্ট সাপ্লাই করছি, তাহলে দেখা যাবে যে তারটার ভিতরে প্রতি দৈর্ঘ্য ভোল্টেজ রোধের কারণে আমার ভোল্টেজ ড্রপ হতে থাকবে এবং রিসিভিং এন্ডে দেখা যাবে একসময় যে পরিমাণ ভোল্টেজ আমি সেন্ড করেছিলাম তার থেকে কম ভোল্টেজ, অর্থাৎ আমার লোডটা পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পাচ্ছে না। তাহলে এটা একটা আমাদের ডিজাইনের একটা ঘাটতি হিসাবে ধরা দিবে। এবং এই ক্ষেত্রে কোন ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে একটা পরিবাহীর ধাতব পদার্থের উপরে যে কী পরিমাণ কোন ম্যাটেরিয়ালটা আসলে আমরা ইউজ করে থাকি তার ভিতরে কী পরিমাণ রোধ আছে, যার ভিতরে রোধ সব থেকে কম সে তো সব থেকে বেশি কারেন্ট প্রবাহ করতে পারবে এবং ভোল্টেজ ড্রপটা তার কম হবে। সেই ক্ষেত্রে তার সাইজটা তুলনামূলক একটু চিকন হলেও হবে, কিন্তু যেই পরিবাহীটার ভোল্টেজ ড্রপ ক্ষমতা রোধ বেশি, ভোল্টেজ ড্রপ তাতে বেশি হবে, সুতরাং তাকে কি করতে হবে, সেক্ষেত্রে সেটার প্রস্থচ্ছেদ আমাদেরকে বেশি নিতে হবে, অর্থাৎ তার কি হতে হবে, সেটাকে বেশি মোটা হতে হবে যেন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হয় এবং অনুপাত করলে ভোল্টেজ ড্রপটা কম আসে। তারপরে 3 নম্বর, অনুমোদিত ন্যূনতম সাইজ। কারেন্ট প্রবাহের পরিমাণের উপর ভিত্তি করে পরিবাহীর সাইজ নির্ধারণ করা হলে খুব কম কারেন্টের জন্য পরিবাহীর সাইজ অনেক কম হলে তা যান্ত্রিক পীড়ন সহ্য করতে পারে না। এ কারণে ওয়্যারিংয়ে ব্যবহৃত পরিবাহীর আন্ডারগ্রাউন্ড কেবল ও ওভারহেড লাইনের পরিবাহীর ন্যূনতম সাইজ নির্ধারণ করা হয়। অর্থাৎ আমি তোমাদেরকে পূর্বেই যেটা বলছি যে যদি একটা চিকন তার আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ যারা হলে খুব কম কারেন্টের জন্য পরিবাহীর সাইজ অনেক কম হবে, তার যান্ত্রিক পীড়ন সহ্য করতে পারে না, অর্থাৎ যে ভোল্টেজটা তার উপর দিয়ে যাবে, প্রেশারটা যাবে, সেটা সে সহ্য করতে পারে না। এই জন্য কী হয়, ওয়্যারিংয়ে ব্যবহৃত হয় পরিবাহীর আন্ডারগ্রাউন্ড কেবল ও ওভারহেড লাইনের পরিবাহীর ন্যূনতম সাইজ নির্ধারণ করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট মানের পরে আর এর নিচে আমার যতই কম লোডের আমি কাজ করাই না কেন, এর থেকে আর চিকন তার আমি দিতে পারবো না। আমাদের এটা একটা স্ট্যান্ডার্ড রেটিং থাকে। এরপরে এখানে তেমন কিছু নাই, এখানে আমি তোমাদেরকে জাস্ট দেখাতে যাচ্ছি যে লাইটিং লোডটা কি। লাইটিং, এই যে আমরা বারবার বলছি লাইটিং সাব সার্কিট, তো লাইটিং সার্কিটের কি থাকে, লাইটিং নামটা হিসাবে তোমরা বুঝতে পারতেছো যে এখানে খুব হালকা লোড, লাইট লোড থাকে বলে এটাকে বলা হয় লাইটিং লোড। এখানে দেখো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প কত 60 ওয়াট থেকে 100 ওয়াট, এনার্জি ল্যাম্প 7 থেকে 65 ওয়াট, তারপরে টিউব লাইট 40 ওয়াটের আছে, একটা 20 ওয়াটের আছে, সিলিং ফ্যান 80 ওয়াট, সিলিং ফ্যান 48 ইঞ্চির যেটা সেটা 60 ওয়াট, 2 পিন সকেট কত 100 ওয়াট বা 60 ওয়াট। অর্থাৎ আমরা যেটা পূর্বেই দেখেছি যে সাব সার্কিটে আমাদের ওয়াটেজ 80, 800 এবং পয়েন্ট থাকে 10টা, তার মানে আমাদের কি প্রত্যেকটা পয়েন্টে কত 80 ওয়াট করে ও নিতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে অন এভারেজ আমাদের কিন্তু 80 ওয়াট করে আসতেছে।
যে কোনো একটা লোড কিন্তু 80 ওয়াটের বেশি যদি হয়, সাপোজ ধরো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যদি 100 ওয়াটের হয়ে থাকে, তার সাথে আমি পরবর্তী পয়েন্ট যেটা ইউজ করব সেই পয়েন্টটাতে কিন্তু 40 ওয়াটের একটা লাইট হতে পারে বা 20 ওয়াটের একটা লাইট হতে পারে। সো এভারেজ করলে দেখা যাবে কি যে ওদের এভারেজ যে লোডটা সেটা 80 ওয়াটের কম থাকবে। তো এইভাবে আমরা লাইটিং লোডটা বা লাইটিং সাব সার্কিটটা স্থাপন করে থাকি। আশা করি এই পর্যন্ত তোমাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের আজকের বাড়ির হোমওয়ার্কটা হচ্ছে রচনামূলক প্রশ্ন 4, যেটা তোমাদেরকে পড়ানো হয়েছে কি যে তারের পরিবাহী তারের সাইজ নির্ধারণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এটা সংক্ষিপ্ত বিবরণ, এটা তোমাদের হোমওয়ার্ক। আর তোমরা বাসায় বসে, আমি জানি সবাই বোর হচ্ছি, কিন্তু বাসায় বসে সেফ থাকার সাথে সাথে সিকিউর থাকার সাথে সাথে নতুন কিছু ক্রিয়েটিভ কিছু যেটা তোমাদের করতে ভালো লাগে সেইগুলো করো। আপাতত তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।